বিএনপির সাথে আসন সমঝোতা, এটা একেবারেই বলা যায় যে আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা কথা মনে হচ্ছে আর কি। কারণ প্রশ্নই ওঠে না। আমরা ইতিমধ্যেই ৩০০ আসনে ইলেকশন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের ৩০০ আসনের জন্য প্রার্থী ঘোষণা হয়েছে এবং প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় সেখানে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে যেভাবে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, আবার এই নির্বাচনটা যেন সুন্দর হয়, সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, এটার জন্য আমরা একই সাথে এখানে কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যে সংস্কার, যে মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা আমাদের দাবি তুলেছি। সেই দাবিগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি এবং ইতিমধ্যেই আমরা রাজপথেও কিন্তু আমরা শক্ত অবস্থান নিচ্ছি। কারণ আমরা জানি যে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী সে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছিল, এই ধ্বংসস্তূপের উপরে আসলে দাঁড়িয়ে এগুলো সংস্কার ছাড়া, এগুলো মেরামত ছাড়া এখানে কখনো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য আমাদের যে 7 দফা দাবি, এই 7 দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মৌলিক সংস্কারগুলো। যে সংস্কারের ব্যাপার এখন পর্যন্ত আমাদের দৃশ্যমান এবং মানুষ একটা সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ চাচ্ছে, সেই ধরনের পরিবেশ কিন্তু এখনো তৈরি হয় নাই। এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। এখনো যে গণ-অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করলেন, সে সমস্ত হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু এখনো বিচার, দৃশ্যমান বিচার হয়নি, যেগুলো হলো আপামর জনতার দাবি। এখন পর্যন্ত আপনার নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টি স্পষ্ট হয় নাই। এখন পর্যন্ত আপনার যে আমরা যে দাবিটা তুলছি, এটা হলো যে জুলাই সনদ, সেই সনদের আইনগত ভিত্তি এবং সেই জুলাই সনদের উপরেই ভিত্তি করি একটি নির্বাচন। এই কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই। সুতরাং আমরা এই জায়গাটাতে খুব স্পষ্ট করে বলছি, একদিকে নির্বাচন যখনই হোক না কেন, সেটা আমরা বলেছি ফেব্রুয়ারিতে যে টেন্টেটিভ যে ডেটটা, যে তারিখটা ঘোষণা করা হয়েছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। আমরা বলেছি এপ্রিল হোক, ফেব্রুয়ারি হোক, ডিসেম্বর হোক, এটা যদি মনে করে সরকার যদি চায় যে আমরা যে সংস্কার, যে দাবিগুলো আমরা দিয়েছি, যেই সংস্কারগুলো হলে পরে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এই দাবিগুলো যদি পূরণ হয়ে যায়, সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে 1 মাস পরে নির্বাচন হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। মূলত আমাদের এই নির্বাচনটাকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্য যে মৌলিক দাবিগুলো, সরকার তো মোটামুটি বলেই দিয়েছে যে ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন। আমরা তো বলেছি যে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু তার আগে এই মৌলিক সংস্কারগুলো ছাড়া এই মুহূর্তে নির্বাচন দেশের মানুষ এটা গ্রহণ করবে না। কারণ এই যে দীর্ঘ 16 বছর পরে এই যে জুলাই অভ্যুত্থান, যে গণ-অভ্যুত্থানটা, যে বিপ্লব বলছি, এই বিপ্লবে এত মানুষের জীবন গেল, এত মানুষ আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো। এই আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র একটা সরকারকে নামানো আর একটা সরকারকে বসানোর জন্য নয়। এই আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশ, যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, যে পচা রাজনীতি, এটাকে ফেলে দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে, জীবন দিল, রক্ত দিল এবং পঙ্গুত্ব বরণ করলো। সেই বিষয়টা মানুষের কাছে নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষ এই নির্বাচনকে গ্রহণ করবে না। আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, কিংবা আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, সেটি যদি বাস্তবায়ন না হয়, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, আপনারা কি বর্জন করবেন? এটা তো আরো সময় আসলে বলা যাবে। তবে আমরা মনে করি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে সরকারের হাতে। সরকার যদি আন্তরিক হন, সরকার বলছেন যে একটা মহা উৎসবের মধ্য দিয়ে তারা নির্বাচন আয়োজন করবে, যেখানে আনন্দের সাথে, উৎসবের সাথে মানুষ ভোট কেন্দ্রে যাবে, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। তবে এটার পরিবেশ তৈরি করতে হবে। এটা পরিবেশ তৈরি করার জন্য আমরা বলছি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে। সরকার আন্তরিক হলে সকল রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসে এই ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি মাত্রই বললেন লেভেল প্লেইং ফিল্ড না থাকার কারণটা কি? আপনারা কি মনে হচ্ছে যে কোনো পক্ষকে কি সরকার বাড়তি সুবিধা দিচ্ছে নাকি কোনো পক্ষ অ্যাডভান্টেজ নিচ্ছে? আসলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে তৈরি হবে এবং এখন কেন নাই বলে মনে হচ্ছে আপনাদেরকে? আচ্ছা, আপনারা খুব স্পষ্ট করে এটা মিডিয়ার মাধ্যমে আপনারা জানছেন জনগণের, যে আসলে এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নেই, যেটাকে সমান একটা খেলার মাঠ, সমান খেলোয়াড় মাঠ, এখানে সবাই সমানভাবে রেফারির কাছ থেকে সুবিধাটা পাবে। কিন্তু
যখন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে আইন শৃঙ্খলার প্রস্তুত একটা সুন্দর নির্বাচনের জন্য, তখন কিন্তু আমরা দেখছি যে কেউ কেউ বলছেন যে ভোট কেন্দ্রে যদি অমুক প্রার্থীকে বা অমুক প্রতীককে যদি ভোট না দেওয়া হয় তাহলে জিপ কেটে ফেলা হবে, তার হাত ভেঙে ফেলা হবে, তার পা ভেঙে ফেলা হবে। এই ধরনের হুমকিও কিন্তু আসতেছে। কেউ কেউ আবার থানার ওসিকে ন্যাংটা করে মানে মানে থানা থেকে বিতাড়িত করার হুমকি দিচ্ছেন। যখন থানা থেকে একজন আসামি, তার বিরুদ্ধে সাজা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামিকে থানা থেকে ছিনতাই করে নিয়ে আসা হচ্ছে, যখন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে একজন মানুষকে হত্যা করা হয়, যখন একজন সাংবাদিককে যখন ইট দিয়ে মেরে মেরে হত্যা করা হয়, তখন কেমনে লেভেল প্লেইং ফিল্ড আছে? যখন আমরা লক্ষ্য করছি প্রশাসনের কর্মকর্তারা, অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, যখন ওই ফেসিবাদের আমলে যারা ছিল তারা এখন ভোল পাল্টিয়ে আরেকটা দলের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। সুতরাং তাদের এই যতক্ষণ পর্যন্ত ফেসিবাদী দোসররা এই জায়গাগুলোতে আছে, নির্বাচন কমিশনে আছে, প্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে আছে, তখন কেমনে তাদের দ্বারা একটা লেভেল ফিল্ড তৈরি করা সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ। জেনারেল আজকে বলছেন যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তো আমি এটাকে আপনারা দুজনেই পিআর পদ্ধতির পক্ষে একমত। আমি তারপরে একটু প্রশ্নটা করতে চাই যে ধরেন আমার এলাকা একটা, ধরেন আমি এখন যেখানে আছি কারণ বাজার বা বাংলা মোটর, সেখানে যিনি দাঁড়াবেন মানুষ তো আসলে ব্যক্তিকে দেখেই ভোট দিবে, মানুষকে দলকে দেখে ভোট দিবে। মানে তার এলাকার কে এমপি হবে সেটা তো তার নির্ধারণ করার এখতিয়ার আছে বা তার ইচ্ছা থাকতে পারে। কোন দল আসবে না আসবে সেটা মানে তার এখতিয়ার নাও থাকতে, মানে তার ইচ্ছার মধ্যে নাও থাকতে পারে। আবার একটা বিষয় হচ্ছে যে স্বতন্ত্র কেউ কেউ দাঁড়ায়, স্বতন্ত্ররা তো আসলে কোনো দল থেকে দাঁড়াচ্ছে না, তখন মানুষ আসলে কোন দলকে দিবে? স্বতন্ত্রকে কি তাহলে ভোট দিবে না? আপনাদের যুক্তিগুলো কি কি আসলে? আমি প্রথম যে বিষয়ে বলতে চাই সেটি হলো যে পিআর পদ্ধতিটা এখন পৃথিবীর একটা অনেক জনপ্রিয় একটা পদ্ধতি। এই জনপ্রিয় পদ্ধতি এবং সহজ পদ্ধতি এবং এটা কালো টাকা থেকে বেরিয়ে আসা, পেশি শক্তি থেকে বেরিয়ে আসা, কেন্দ্র দখল থেকে বেরিয়ে আসার একটা উত্তম পদ্ধতিরও পিআর পদ্ধতি, যার কারণে পৃথিবীতে প্রায় 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে চালু আছে। আমাদের বিগত 54 বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এখানে হলো মনোনয়ন বাণিজ্য। এখানে কি দেখেছি? এখানে হলো আমরা দেখেছি যে নির্বাচনের সময়গুলোতে পেশি শক্তির ব্যবহার। এখানে কি দেখেছি? আমরা কালো টাকার ব্যবহার। এখানে আমরা কি দেখেছি? যে একটা ভোটারের সকল ভোটারদের ভোটের প্রতিফলন ঘটে না। কেন? ধরে নেন যে একজন প্রার্থী 70,000 ভোট পেয়ে নির্বাচিত হলো, আরেকজন প্রার্থী হয়তো 69,000 ভোট পেয়ে পরাজিত হলো। এই জায়গায় এই 69,000 ভোট যে ভোট পেল, যে 69,000 ভোটার, তাদের ভোটের মতামতের প্রতিফলন তো ঘটলো না। অর্থাৎ সকল মানুষের ভোটের মতের প্রতিফলন কিন্তু ঘটছে না, তার ভোট নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা তো আপনারা যদি পিআর পদ্ধতি করেন সেখানেও তো এমন হতে পারে যে এক দল 5,90,99,999টা ভোট পেল, এক দল 6,01,000,000 ভোট পেল, ওই পার্সেন্টেজের ভিত্তিতে মানে আসন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো কারণ ভোটের কোনো ইয়ে আছে, যে 6,01,000,000 ভোট পেল সেও তো আসলে সংসদে বেশি আসনে আসলে ক্ষমতা গ্রহণ করছে, বা সংসদে কম আসন পাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভোটের প্রতিফলন তো করছে। যে আমি যখন ভোট দিলাম আমার ভোটেরও একটা প্রতিফলন করেছে, আমি একজনকে আমার এই ভোটের মাধ্যমে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আরেকটা বিষয় দেখেন যে 54 বছরে হাতে কোনো কয়েকটা রাজনৈতিক সংগঠন কিন্তু ঘুরে ঘুরে সংসদে গেছে, তাই না? অধিকাংশ রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু মানে সংসদে যেতে পারে না, যার ফলে কি হয়? সংসদটা শক্তিশালী হয় না। এই যারা সংসদে যেতে পারে না তারা বাইরে শুধুমাত্র তাদের কথাগুলো বলতে পারে, মানুষের কথাগুলো বলে এবং বাইরে ব্যাপক আন্দোলন সংগ্রাম তৈরি হয়। যদি তারা সংসদে যেতে পারতো তাহলে সংসদে তাদের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সংসদটা কার্যকর হতো, শক্তিশালী হতো, সেখানে সবার মতামতের ভিত্তিতে একটা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হতো। কিন্তু এই বর্তমান পদ্ধতিতে নির্বাচনের ফলে সেই সুযোগটা কিন্তু কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আসলে তো আমি যে প্রশ্নটা প্রথমে করছিলাম যে ধরেন আমার দল একটা করতে আমি বাধ্যই হচ্ছি, দল না করলে আমি কখনো জনসেবা করতে পারবো না। ধরেন আমার ইচ্ছা হতে পারে যে আমি দল করব না, আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে জনসেবা করব, আপনি তো সেই সুযোগ আমাকে দিচ্ছেন না পিআর পদ্ধতি। আচ্ছা দেখেন, আপনি একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ হলো সে আইন প্রণেতা। একটা দেশের জন্য সে সুন্দর সুন্দর আইন প্রণয়ন করবেন, দেশের জন্য সুন্দর পদক্ষেপ, সেই পদক্ষেপটা বাস্তবায়ন করবেন কারা? লোকাল গভর্নমেন্ট, সেখানকার চেয়ারম্যান, সেখানকার এমপি মানে মেম্বার, তারা স্বতন্ত্রভাবে আইন প্রণেতা হতে চাচ্ছে, সেই সুযোগও তো আমি পিআর পদ্ধতিতে পাচ্ছি না। স্বতন্ত্র হিসেবে আপনি কোন একটা দলে অবশ্যই যে এখানে কিছু ডিমেরিটস তো আছেই, প্রত্যেকটা সিস্টেমের কিন্তু মেরিট ডিমেরিটও আছে।
তো যে সিস্টেমের মধ্যে মেরিটটা বেশি সেটাই তো আমরা গ্রহণ করব। জি, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে মানে এনসিপি নেতারা স্পেশালি হাসনাত আবদুল্লাহ বলেছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সরকারকে বেঁচে এসেছেন। আপনার কি এটা মনে হয় কিনা? এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একই রকমের কথা বলেছেন যে লন্ডনে গিয়ে সেজদা দিয়ে সরকার সেজদা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এরকম একটি মন্তব্য করেছেন। আসলে এই জায়গাটাতে আসলে যখন বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডনে গিয়ে বিএনপির যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন সাক্ষাৎ করলেন, এটাকে কিন্তু দল হিসেবে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কারণ এই ধরনের একটি বৈঠক হওয়া দরকার ছিল দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা এটার সাথে ডিসএগ্রি করেছি কোনটাতে, আমরা শুধু ডিসএগ্রি করি না, এইটুকু অংশের সাথে সবাই এগ্রি করেছে, বাট বাকি পরবর্তী যে কার্যক্রম এটার সাথে কিন্তু পুরো বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু ডিসএগ্রি কোনটার সাথে, যে যখন প্রধান উপদেষ্টা এই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসতেছেন, কথা বলতেছেন, কথা বলার উপরে কিন্তু একটা ডেট তিনি একটা মোটামুটি ঘোষণা করেছেন এপ্রিলে। লন্ডনে গিয়েই যখন একটা দলের প্রধানের সাথে বসার পরে যখন তিনি আরেকটা ডেট ঘোষণা করলেন, ডিক্লেয়ার করলেন, স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। তো এতগুলো দলের কথা সাথে বৈঠক করে তিনি একটা ডেট ঘোষণা করলেন, আবার লন্ডনে গিয়ে একটা দলের সাথে কথা বলেই তিনি সেই ডেটটাকে চেঞ্জ করে নিয়ে আসলেন। তার মানে কি ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে যখন আমরা শুনলাম যে এখানে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তখনকার ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা ইন্টারনাল সমঝোতা হয়েছে, ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে একটা বলা যায় যে ডিজিটাল কারচুপি বা একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসেছে। তো মানুষ কিন্তু সব এই সন্দেহটা করতেই পারে, তাহলে কি ওইখানে সব খেলাটা হয়ে গেছে, ওখানে কি সব সিদ্ধান্ত হয়ে গেছে? এই সব মানুষ যেখানে সন্দেহ করে আমাদেরও তো সন্দেহ সেখানে থাকতেই পারে। এখান থেকে আসার পর থেকেই তো মানুষ সেটাকে সন্দেহ করা শুরু করেছে। সুতরাং এখানে সবচেয়ে ভালো ছিল যে উনি ওনার সাথে কথা বলার পরে আবার ফিরে এসে আবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার পরে যদি তিনি এই ডেটটা ঘোষণা করলেন, তাহলে আবার দেখলাম আমরা যখন জুলাই ঘোষণাপত্র তিনি এখানে পাঠ করলেন অথবা জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, একই সময়টা কিন্তু তিনি আবার বললেন। তার মানে ওই জায়গা থেকে তিনি বেরিয়ে আসেন নাই। কিন্তু এই জায়গায় দেখুন, একদিকে তিনি নির্বাচনের ডেট ঘোষণা করছেন, অপরদিকে জুলাই ঘোষণাপত্র যখন তিনি ঘোষণা করলেন, এখানে এই জুলাই ঘোষণাপত্রে অনেকগুলো হতাশার দিক আছে, এটা আপনারা জানেন। যেখানে 71 থেকে শুরু করা হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করি 71 অবশ্যই, তো 47 না ঘটলে তো 71 হতো না। 47 যদি না হতো তাহলে তো আমরা 71-এর প্রশ্নে উঠতো না, আমরা দেশ স্বাধীন পেতাম না। তো 47-কে ইনক্লুড করা হলো না। এরপরে দেখুন এই যে চলমান 16 বছরের যে ফেসিবাদী 47 হতো না, 1905 হতে ইনক্লুড করা দরকার না, যেটা একবারই আমাদের রিসেন্ট, যেটা মানে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের একটা বড় ভূমিকা ছিল, এদেশের মুসলমানদের একটা বড় ভূমিকা ছিল, এখানে সব ভূমিকার ফলে কিন্তু আমরা 47 দেশ পেয়েছি। এটার ফলে পরবর্তী সময় আমরা কিন্তু 71-এর স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। দেখুন এটা এখানে ইনক্লুড হলো না। 2 নম্বর হলো এখানে দেখুন যে এই দীর্ঘ 16 বছর এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান এখানকার আলেমদের, এখানকার মাদ্রাসা ছাত্রদের, কওমি আলেমদের, আলিয়া মাদ্রাসা আলেমদের যে একটা বড় ভূমিকা, যেখানে শাপলা চত্বরে এত বড় একটা ঘটনা সংঘটিত হলো, সেই ঘটনাটাও কিন্তু জুলাই ঘোষণাপত্রে আসলো না। এরপর পিলখানায় যে এত বড় ঘটনা ঘটলো, যে ঘটনার মধ্য দিয়ে এখানে ইন্ডিয়া তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের উপর ভর, তাদের মাধ্যমে মূলত আমাদের 2টা বাহিনীকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য একটা বড় ধরনের সেখানে কনস্পিরেসি হলো, যে কনস্পিরেসির প্রায় 57 জন সেনা অফিসার সেখানে নিহত হলো, শাহাদাত বরণ হলো। এত বড় একটা ঘটনা কিন্তু জুলাই ঘোষণাপত্রে স্থান পেল না। তার মানে এইগুলো এত বড়। তারপরে হলো রেমিটেন্স, আমাদের দেশের বাইরে ভাইরা যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত, যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ অর্থনীতি এগিয়ে যায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তৎকালীন খুনি হাসিনা সরকারকে মারাত্মক একটা চাপের মধ্যে ফেলে, তাদের কথাও কিন্তু জুলাই ঘোষণাপত্রে আসে। তারপরে হলো দেখুন জুলাই সনদ, সেই জুলাই সনদের ব্যাপারে যেটা বলা হলো যে পরবর্তী সরকার এসে 2 বছরের মধ্যে এটা সংবিধানে সংযোজন করবে বা এটা বাস্তবায়ন করবে। এটা শুভঙ্করের ফাঁকি। জি, শুভঙ্কর ফাঁকি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই দেলোয়ার ভাই, সেটি হলো যে আজকেই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি মানে একটি মোটামুটি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। সেটা হলো যে আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক সেখানে বসে আছে, ডিসিকে তারা বলছে একটি বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে, এবং সেটি জামায়াতকে বুঝিয়েছেন এবং আরও বুঝিয়েছেন। আরও তিনি বলেছেন যে আমি এমনও শুনেছি যে ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমরা রোকন না হলে চাকরি থাকবে না। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, অর্থাৎ সরকারি চাকরিতে বৈষম্যহীন একটি
ব্যবস্থা গড়ে তোলার জন্য যে লড়াই, তারপরে আপনারা শুনছি যে সেখানে জামায়াতের রুকন না হলে চাকরি পাচ্ছেন না সরকারি, সেটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন সেটা? ধন্যবাদ আপনাকে। আমি শ্রদ্ধার সাথে জনাব রুহুল কবির রেজভী সাহেবকে আমি বলতে চাই, একটু চোখ খুলে তাকিয়ে দেখুন। আপনার অভ্যুত্থান যখন সারা দেশে যখন ডিসি নিয়োগ হলো, যখন এসপি নিয়োগ হলো, এরা কারা? এদের রাজনৈতিক পরিচয়টা কি? সারা দেশ যখন হাইকোর্ট থেকে শুরু করে কোর্টগুলোতে যখন অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো, এদের রাজনৈতিক পরিচয়টা কি? যখন সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোতে যখন ফেসিবাদীর যারা নির্বাচিত হলো তারা পালিয়ে গেল, তখন এই জায়গায় এখন কে নিয়ন্ত্রণ করছে? ইউনিয়ন পরিষদ থেকে কারা চাল চুরি করছে, কারা গম চুরি করছে, কারা ভিজেভের কার্ড নিয়ন্ত্রণ করছে, এগুলো তো তাদের চোখে পড়ে না। কিন্তু এমন অভিযোগও তো আছে যে মানে যারা ছাত্র উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা শিবিরের কয়েকজনকে আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সচিব, অতিরিক্ত সচিবের পদায়নের জন্য সুপারিশ করছিল, তাদেরকে চিঠিতে নিষেধ করতে হয়েছে, এরকমও তো আছে। আমি শেষ করি। এবং এটা আগস্টের পরপরই মানে রাতারাতি অনেকগুলো জায়গায় আসলে মানে শিবিরের যারা সাবেক শিবিরের ছাত্রনেতা আছেন তারা আসলে বিভিন্ন জায়গায় সরকারি পদে কর্মকর্তা বসিয়েছেন, এমন অভিযোগ আছে। এটা খুঁজে বের করুক, তার তালিকা করুক। দলীয় ভিত্তিতে এগুলো নিয়োগ পাবে কেন? এটা তালিকা বের করুক, খুঁজে বের করুক, নাম তালিকা দিক যে এই জায়গায় শিবিরের ভাইরা বা শিবিরের ছেলেগুলো এই জায়গায় সুপারিশ নিয়ে তারা এসেছে, এটা তালিকা বের করুক। আমি যেটা বলতে চাই, আমার ঠাকুরগাঁ, আমি যে হোম ইউনিয়ন, একটা ইউনিয়নের কথা যদি বলি, আমার ইউনিয়নে 3টে মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা। সেই 3টে মাদ্রাসার প্রিন্সিপালকে যখন ফোন করে বলা হয় যে এখানে সভাপতি বিএনপিকে নিতে হবে, বিএনপির অমুককে নিতে হবে, যদি না নেন তাহলে মাদ্রাসায় আসবেন না, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে। একটা পর্যায়ে জোরপূর্বক বলা যায় যে হুমকি দুমকি দিয়ে বাধ্য করিয়েছেন তাকে সভাপতি বানানোর জন্য, তালিকা পাঠানোর জন্য। স্কুলও আছে প্রায় 60টা, প্রত্যেকটা স্কুলে তারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বাধ্যতামূলকভাবে হুমকি দুমকি তাদেরকে সেখানে বসাচ্ছেন। তো সর্বত্রই তো তারাই নিয়ন্ত্রণ করছেন। মামলা বাণিজ্য কারা করছে? প্রশাসনের সাথে। থানাগুলোতে, থানায় তালিকা দিচ্ছে কারা? গোপন একটা তালিকা দিচ্ছে। আমার পছন্দ হলো না, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ, পারিবারিক সম্পর্ক খারাপ, তাকে একটা দলের ট্যাগ দিয়ে তার নাম আমরা ঢুকিয়ে দিচ্ছি থানার লিস্টের মধ্যে। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আবার থানার মধ্যেই এখানে হচ্ছে, টাকার ভাগাভাগি হচ্ছে, যে 3 লাখ টাকা, ঠিক আছে। এই যে এই কাজগুলো কারা করছেন সারা দেশের, এটা তো মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ তো একেবারে স্পষ্ট করেই। তাহলে কারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে, কারা দেশ মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই জোরপূর্বক তারা মানে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরগুলোতে তারা ভূমিকা রাখছে। কিন্তু রোকন না হলে যে পদ পাবে না বা সরকারি চাকরি পাবে না, এমন এটা তো একেবারে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা তার মন গড়া কথা, তার মন গড়া কথা। এটার কোনো প্রমাণ তার কাছে আছে বলে আমার মনে হয় না। এটা হওয়ার প্রশ্নই ওঠে না। শিক্ষা মন্ত্রণালয়ের নানা পদায়ন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। না, বললাম এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এটা মানে ওই যে যখন কোনো কিছু ইস্যু যখন পায় না জামাতের ব্যাপারে, তখন তারা এরকম কিছু মিথ্যা বানোয়াট কিছু ইস্যু তৈরি করে তারা জামাতের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করে। এটা একটা ব্লেম গেম বলা যায়, এর বাইরে আমি কিছুই মনে করি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।